জিও একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা দারুণ জিনিস জানব। শহরগুলো ঠিক কিভাবে গড়ে ওঠে, মানে সময়ের সাথে সাথে এদের গঠনটা কিভাবে বদলায়, আর এর পেছনের ভৌগোলিক তত্ত্বগুলোই বা কি। এই প্রশ্নগুলো কিন্তু মাথায় আসাই স্বাভাবিক, আর এর উত্তরগুলো লুকিয়ে আছে নগর পরিকল্পনার কয়েকটা অসাধারণ থিওরির মধ্যে। চলুন তাহলে এই বিষয়টা নিয়েই আজ গভীরে যাওয়া যাক। দেখুন, সময়ের সাথে সাথে শহরগুলো যেমন বড় আর জটিল হয়েছে, সেগুলোকে বোঝার জন্য আমাদের ধারণাও কিন্তু বদলেছে। এখানে দেখুন, তিনটি প্রধান থিওরির একটা টাইমলাইন, একেবারে পর পর। এই তিনটি তত্ত্বই কিন্তু আমাদের আজকের আধুনিক শহরকে বুঝতে সাহায্য করেছে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, প্রথম আর সবচেয়ে সহজ মডেলটা দিয়ে, যেটা শহর কিভাবে বাড়ে তা বোঝার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছিল। ১৯২৩ সালে সমাজবিজ্ঞানী E.W. বার্জেস এই মডেলটা দেন। তার মতে একটা শহর এর কেন্দ্র থেকে বাইরের দিকে ঠিক যেন কতগুলো রিং বা বলয়ের মতো করে বড় হতে থাকে। ব্যাপারটা ভাবুন তো, ঠিক যেন একটা শান্ত পুকুরে ঢিল ছুঁড়লে যেমন গোল গোল ঢেউ ছড়িয়ে পড়ে, সেরকম একদম কেন্দ্র থেকে শুরু হয়ে শহরের গ্রোথটা ধাপে ধাপে বাইরের দিকে যায়। এই মডেলের গঠনটা কিন্তু বেশ মজার। দেখুন, একদম কেন্দ্রে থাকছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, মানে শহরের মূল বাণিজ্যিক এলাকা। এর ঠিক বাইরের রিংটা হলো একটা ট্রানজিশন জোন, যেখানে পুরনো বসতির সাথে নতুন নতুন ব্যবসা মিলে মিশে যাচ্ছে। তারপরের বলয়টাতে শ্রমজীবী মানুষেরা থাকেন, এরপরে আর একটু ভালো বা উন্নত আবাসিক এলাকা, আর একদম শেষে শহরের বাইরে কমিউটার জোন, যেখান থেকে মানুষজন রোজ কাজের জন্য শহরে যাতায়াত করে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? বার্জেসের মডেলটা তো সহজ আর সুন্দর, কিন্তু বাস্তব শহরগুলো কি সত্যি এমন নিখুঁত গোল রিংয়ের মতো করে বাড়ে? এখানেই কিন্তু গল্পের আসল মোড়। এই মডেলের সবচেয়ে বড় সমস্যা হল এটা প্রাকৃতিক বাধাগুলোকে একদমই পাত্তা দেয়নি। মানে ধরুন, একটা নদী বা পাহাড় থাকলে তো শহরটা আর গোল হয়ে বাড়তে পারবে না, তাই না? আর তার চেয়েও বড় কথা, রাস্তা বা রেলপথের মতো গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থার যে একটা বিশাল প্রভাব আছে, সেটাও এখানে ধরা হয়নি। আর এক কারণেই কিন্তু আধুনিক শহরগুলোর সাথে এই মডেলটা ঠিক মেলে না। তো ওই যে আগের মডেলটার দুর্বলতাগুলো ছিল, সেগুলো দূর করার জন্যই অর্থনীতিবিদ হোমার হয়েট একটা নতুন আইডিয়া নিয়ে আসেন। চলুন দেখা যাক সেটা কি ছিল। ১৯৩৯ সালে তিনি এই মডেলটা দেন। তার মতে শহরগুলো গোল রিংয়ের মতো করে বাড়ে না, বরং প্রধান প্রধান রাস্তা বা রেলপথ ধরে এক একটা খণ্ড বা সেক্টর হিসাবে বাইরের দিকে ছড়াতে থাকে। ভাবুন তো, একটা কেকের কথা। শহরটা এখন আর গোল রিং নয়, বরং রাস্তাগুলোকে কেন্দ্র করে যেন কেকের এক একটা স্লাইসের মতো করে বাড়ছে। এটাই হলো সেক্টর মডেলের মূল আইডিয়া। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, কিভাবে হাইওয়ে বা রেল লাইনের মতো ট্রান্সপোর্ট করিডোর ধরে শহরটা বাইরের দিকে বড় হচ্ছে। দেখুন, শিল্প এলাকা বা বিভিন্ন আবাসিক এলাকা সবকিছুই এই পথগুলো ধরে কেন্দ্রের বাইরে চলে যাচ্ছে। এখানে আরেকটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন, এক একটা সেক্টরে এক এক ধরনের মানুষ বা কাজ জড়ো হচ্ছে। যেমন শিল্প এলাকাগুলো স্বাভাবিকভাবেই প্রধান রাস্তার ধারে গড়ে ওঠে, যাতে মালামাল আনা নেওয়া সহজ হয়। আমার যারা একটু অবস্থা সম্পন্ন, তারা হয়তো শহরের একটা নির্দিষ্ট দিকে সুন্দর একটা পরিবেশে থাকতে পছন্দ করেন। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, এই মডেল অনুযায়ী উচ্চবিত্তদের আবাসিক এলাকাগুলো যেদিকে গড়ে ওঠে, পুরো শহরের গ্রোথটাও কিন্তু সেদিকেই এগোতে থাকে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শহরগুলো তো আরও বড় আর আধুনিক হতে থাকল। তখন বোঝা গেল এই দুটো মডেল দিয়েও সবকিছু ঠিকঠাক ব্যাখ্যা করা যাচ্ছে না। তাই সামনে এলো আরও একটা নতুন আর আরও বাস্তবসম্মত মডেল। ১৯৪৫ সালে হ্যারিস আর উলম্যান একটা যুগান্তকারী ধারণা দেন। তারা বলেন, একটা বড় শহরের একটাই কেন্দ্র থাকে না, এর বদলে অনেকগুলো আলাদা আলাদা কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে, আর সেগুলোকে ঘিরেই বিভিন্ন কাজ চলতে থাকে। মানে শহরের আর একটাই ডাউনটাউন নয়, অনেকগুলো ছোট ছোট কেন্দ্র আছে, আর প্রতিটার কাজও কিন্তু আলাদা। কিন্তু প্রশ্ন হল,
এই একাধিক কেন্দ্র তৈরি হয় কেন? আসলে কিছু বিশেষ কাজের জন্য তো আলাদা জায়গার দরকার হয়, তাই না? যেমন ধরুন একটা বিমানবন্দর বা একটা বড় ইউনিভার্সিটি কিংবা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এগুলোর প্রত্যেকটাই কিন্তু নিজেরা একটা ছোটখাটো কেন্দ্র হয়ে ওঠে, আর এদের ঘিরেই নতুন নতুন এলাকা তৈরি হতে থাকে। উদাহরণ হিসাবে দেখুন, শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বা সিবিডি তো আছেই, এর সাথে থাকতে পারে হালকা শিল্পের এলাকা, ভারী শিল্প পার্ক, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এয়ারপোর্ট, এমনকি শহরতলির কোনো বড় শপিং মল। একটা আধুনিক শহরে এগুলো সবই থাকতে পারে, আর প্রত্যেকটাই কিন্তু একটা আলাদা আকর্ষণের কেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা তিনটা আলাদা আলাদা মডেল দেখলাম। এখন আসল প্রশ্নটা হলো, আজকের দিনের এই জটিল শহরগুলোকে বুঝতে আমরা এই তিনটাকে একসাথে কিভাবে ব্যবহার করতে পারি? একবার ছোট্ট করে মনে করে নি, এককেন্দ্রিক মডেলটা ছিল গোল গোল রিং বা বলয়ের মতো, বৃত্তকলা বা সেক্টর মডেলটা ছিল কেকের স্লাইসের মতো একটা খণ্ড, আর বহুকেন্দ্রিক মডেলটা হলো অনেকগুলো ছোট বড় আলাদা আলাদা কেন্দ্রের সমষ্টি। এই টেবিলটা দেখুন, এখানে পুরো আলোচনাটা একবারে সামারি করা আছে। এককেন্দ্রিক মডেলের মূল চালিকা শক্তি কি? কেন্দ্র থেকে দূরত্ব। সেক্টর মডেলে প্রধান পরিবহন পথ, আর বহুকেন্দ্রিক মডেলে একটা বিশেষায়িত কার্যকলাপ। একদম সহজ, তাই না? আসলে বাস্তব পৃথিবীর শহরগুলো কোনো একটা নির্দিষ্ট মডেল ফলো করে না, বরং এগুলো হলো এই তিনটা মডেলেরই একটা মিশ্রণ। যেমন একটা শহরের সবচেয়ে পুরনো অংশটা হয়তো সেই প্রথম মডেলটার মতো এককেন্দ্রিক, আবার বড় বড় হাইওয়ের পাশের এলাকাগুলো সেক্টর মডেলের মতো করে গড়ে উঠেছে। আর নতুন নতুন যে উপশহরগুলো তৈরি হচ্ছে, সেগুলো হলো বহুকেন্দ্রিক মডেলের একেবারে জলজান্ত উদাহরণ। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে আধুনিক শহরগুলো আসলে এই তিনটে মডেলের একটা ডাইনামিক আর জটিল মিশ্রণ। একটাকে ছাড়া অন্যটাকে দিয়ে পুরো শহরকে বোঝা প্রায় অসম্ভব। তো এবার একটা কাজ করা যাক, আমাদের নিজেদের শহর বা এলাকার দিকে একটু তাকিয়ে দেখি তো, সেখানে এই মডেলগুলোর কোনোটার ছাপ খুঁজে পাওয়া যায় কিনা। দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর জিও একাডেমিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভূগোলের এমন আরও অনেক মজার বিষয় সহজভাবে জানার জন্য। আমাদের সাথেই থাকুন।